ম্যাথগুণী শিশুর পক্ষ থেকে প্রত্যেক দশম শ্রেণী শিক্ষার্থীদের পুনরায় ওয়েলকাম। আজ আমরা গণিত প্রকাশের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ অষ্টম নাম্বার চ্যাপ্টারে ওয়েলকাম জানাবো তোমাদের প্রত্যেককে। ক্লাস নাম্বার 33-এ প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে অষ্টম নাম্বার চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, যাকে ইংরেজিতে আমরা বলবো রাইট সার্কুলার সিলিন্ডার। অর্থাৎ আমাদের কাছে কিন্তু সিলিন্ডার বলতে যেমন গ্যাসের সিলিন্ডার, সেটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের ভিতর পড়বে। পেন্সিল, ড্রাম, জলের ড্রাম, এখন বর্তমানে প্রতিটা বাড়িতে আমাদের যে জল ব্যবহার করি সেই ড্রামটাও কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ। অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার চোঙ আঁকার প্রসেসটা হচ্ছে, প্রথমে একটি বৃত্ত, ঠিক প্যারালালি আরেকটি বৃত্ত নিয়ে আমরা যখন এর ধার দুটোকে যুক্ত করব, তাহলে কিন্তু আমাদের লম্ব বৃত্তাকার চোঙ পরিণত হবে। তবে লম্ব বৃত্তাকার চোঙ বলতে সর্বদা যে লম্বভাবে থাকবে তা নয়, কোনো সময় পিকচারটা কিন্তু এইরকম হতে পারে। অর্থাৎ একটা পাইপ যেমন একটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। তাহলে দুরকম প্রসেসেই কিন্তু আমরা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার কন্ডিশন কেন? কারণ আমাদের কাছে যে এই যে ব্যাস আছে, এই ব্যাসের সঙ্গে এর একটি ধার সর্বদা 90 ডিগ্রি করে থাকবে, তাই জন্যই লম্ব বৃত্তাকার কনসেপ্টটা। সেটা কিন্তু এটাও কিন্তু তাই। ফলে সে অনুভূমিক থাকুক কিংবা উলম্ব বরাবর থাকুক, 90 ডিগ্রি থাকা মানে হচ্ছে এরা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তো অনেকে বলতে পারে লম্ব মানে সর্বদা লম্বাভাবে দাঁড়িয়ে থাকবে, বা আমাদের অনুভূমিক ভাবে থাকবে না, উলম্ব ভাবে থাকবে, এটাই নয়, অনুভূমিক ভাবেও থাকতে পারে। অর্থাৎ মাটি শুয়েও কিন্তু পাইপ যেমন আমরা এইভাবে খাড়া করে রাখতে পারি না, আমাদেরকে কিন্তু তাকে মাটির সাথে শুয়েই রাখতে হয়। তবুও কিন্তু এই উদাহরণগুলো সব কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে যাবে। তো আশা করি আমরা এর সংক্রান্ত যে ক্লাস নাম্বার 33 এর সংক্রান্ত যে ফর্মুলাগুলো শিখবো, সেই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের নতুন চ্যাপ্টার অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের অঙ্কগুলো করে ফেলতে পারবো। আশা করি তোমরা প্রস্তুত। চলো আমরা প্রতি মুহূর্তে যেটা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের প্রথমে যে আমাদের চ্যাপ্টারটা, অর্থাৎ অষ্টম নাম্বার চ্যাপ্টারে ঢোকার আগে পাঠ্যসূচিতে ঢুকবো বটে, তো তার আগে তোমাদেরকে একটু লম্ব বৃত্তাকার চোঙের দেখিয়ে দিই। কনসেপ্টটা হচ্ছে এইরকম। অর্থাৎ আমরা যদি ফর্মুলা বোর্ডে তোমাদের জন্য ফর্মুলা রেডি করে রেখেছি, লম্ব বৃত্তাকার চোঙের ফর্মুলা সমূহ নিম্নলিখিত। তো দেখো এখানে সেই চোঙের কোনটা কি সমস্ত কিছু তোমাদের জানাবো, স্টেপ ওয়াইজ জানাবো। তার আগে তোমাদেরকে বলি, লম্ব বৃত্তাকার চোঙ আঁকার নিয়ম হচ্ছে, একটা কেন্দ্রকে লক্ষ্য করে একটা যদি বৃত্ত অঙ্কন করো এবং সেম বৃত্ত যদি ওপরে আঁকো এবং এই ধার দুটোকে যুক্ত করে দাও, তাহলে আমাদের কিন্তু ড্রাম কিংবা চোঙ কিংবা আমাদের পেন্সিল কিংবা আমাদের তোমরা যদি বলো পেনদানি, যেখানে আমরা পেন রাখি, সেই পেনদানিটাও সাধারণত আমাদের চোঙের মতো হয়, যাকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। কিন্তু দেখো এখানে যে দুটো পিকচার দিচ্ছ, এরা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ বলবো না। কারণ দেখো এদের কিন্তু ভূমির সঙ্গে, অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি, এদের যে ভূমি আছে তার সাথে কিন্তু চোঙের এই ধারটা কিন্তু 90 ডিগ্রি কোণ করছে না। ফলে এটাকে কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ বলতে পারবো না। ঠিক আছে? তাহলে লম্ব বৃত্তাকার চেয়ে অনুভূমিক বরাবর থাকুক কিংবা উলম্ব বরাবর থাকুক, যদি তার ব্যাসের সঙ্গে তার একটি ধার 90 ডিগ্রি কোণ করে, তাহলে বলবো এটা লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের কনসেপ্টটা যখন জানতে পারলাম, তাহলে সেটাকে আমরা আস্তে আস্তে আরো এখানে নিয়ে বিভিন্ন রকম ফর্মুলা, যে ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনের অঙ্কগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। তো তার আগে আমরা কিন্তু তোমাদেরকে একটু পাঠ্যসূচিটা দেখিয়ে দিতে চাই। আমাদের এই লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ অষ্টম নাম্বার চ্যাপ্টারের আমাদের লম্ব বৃত্তাকার চোঙে অ্যাকচুয়ালি আমরা কি কি শিখবো এবং আমাদের সিলেবাসে কি কি আছে, এটা একটু জেনে নেওয়া একান্ত প্রয়োজন। আমাদের লম্ব বৃত্তাকার চোঙে একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে লম্ব বৃত্তাকার চোঙ, এই লম্ব বৃত্তাকার চোঙে কিন্তু আমরা এতগুলো পোর্শন কিন্তু দেখতে পাবো। অর্থাৎ এর ভিতর যেটা পাবো সেটা হচ্ছে বাস্তবে দেখা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বস্তুর ধারণা নেব। অর্থাৎ আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লম্ব বৃত্তাকার চোঙগুলোর বস্তুগুলো কি কি তার ধারণা নেব। লম্ব বৃত্তাকার চোঙের বক্রতল এবং সমতলের ধারণা নেব, কোনটা বক্রতল কোনটা সমতল। বক্রতলের
ক্ষেত্রফল সমূহ গঠন করব, সমগ্রতল তার গঠন করব, আয়তনের সূত্র মানে আমাদের মোট 3টি সূত্র আছে। এক হচ্ছে বক্রতল, তাকে আরেক ভাষায় বলে পার্শ্বতল। তারপর সমগ্রতল মানে পার্শ্বতল প্লাস ওপরের দুটো, উপর এবং নিচের যে ঢাকনা দুটো, সেটা আমরা তোমাদেরকে চিত্র সহকারে দেখাবো। আর আয়তন বলতে পুরো পোর্শনটা মানে ভিতরে যে মাল মশলা থাকবে তার ক্ষেত্রফল এবং তার বাস্তবে তার সমাধান। তাহলে আমরা এই 3টি ফর্মুলাগুলো তৈরি করে আমরা তারপরে অঙ্কে আস্তে আস্তে প্রবেশ করব। তাতে হয়তো আমাদের 3টি লেসন লাগলো, 3টি লেসন তার জন্য আমাদেরকে দিতে হবে। ওকে, আচ্ছা, আমরা এরপরে চলে যাব আমাদের পরবর্তী অংশ, অর্থাৎ আমাদের পরীক্ষার পদ্ধতিতে আমরা কি রকম ভাবে এই লম্ববৃত্তকে চমকে পাবো। যেমন সামেটিভ ওয়ান, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নাম্বার বিভাজনে লক্ষ্য করো, আমরা কিন্তু এই দেখো আয়তঘন যে চ্যাপ্টারটা আমরা পরিমিতিতে ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আজকে আমরা ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশনের জন্য লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার এই চ্যাপ্টারের মধ্যে, এই যে দুটো চ্যাপ্টারের মধ্যে দুটো প্রশ্ন থাকবে, একটা থেকেও দুটো দিতে পারে, দুটো থেকে আলাদা আলাদা দিতে পারে। তো এই দুটোর ভিতরে যে কোনো একটা প্রশ্ন করে 4 নাম্বার অ্যাটেন্ড করবে। এবং এই 4 নাম্বারের সঙ্গে শুধু 4 নাম্বার নয়, পরিমিতি সংক্রান্ত কিন্তু আমাদের আরো 2 নাম্বার শর্ট কোশ্চেনের জন্য পাবো, টোটাল 6 নাম্বার। ফার্স্ট টার্মে বলেছিলেন 6 নাম্বার, আর আমরা বোধহয় সেকেন্ড টার্মে বোধহয় আয়তঘন পাবো না। আয়তঘন বলছি, আমাদের এই লম্ববৃত্তাকার চোঙটা নেই, এরপরে পরিমিতিতে আলাদা দুটো চ্যাপ্টার আছে। থার্ড টার্মে বলেছিলেন কিন্তু আমরা আবার পেয়ে যেতে পারি। দেখো এই দেখো লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ এই চ্যাপ্টারটা জানা থাকলে ভবিষ্যতে ফাইনাল পরীক্ষায় যে 3টি প্রশ্নের মধ্যে যে 2টি দেওয়া থাকবে, তাহলে 4 2 8, এই 8 নাম্বার পাবে। এবং ওইদিকে ছিল 6, এদিকে হলো 8 আর 2 প্লাস 2, টোটাল হচ্ছে 12, 8 12 20। তাহলে 200তে 20 নাম্বারে এই লম্ববৃত্তাকার চোঙ একটা ভালো ভূমিকা পালন করবে, কারণ আমাদের পরিমিতির টোটাল চ্যাপ্টার হচ্ছে 5টা। আয়তঘন যেটা আমাদের হয়ে গেছে, আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপর আস্তে আস্তে গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা তখন ফাইনাল পরীক্ষায় প্রস্তুত থাকবো। তাহলে আজকে যেটা আমরা শিখবো সেটা শুধু ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশনের জন্য না, আমরা ফাইনাল ইভ্যালুয়েশনেও কিন্তু তার সুযোগটা পাবো। সুতরাং সেইভাবে কিন্তু আমাদের রেডি থাকতে হবে। ওকে, এরপরেও তোমাদেরকে আমরা যেটা নিয়মিত দেখিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের সূচিপত্র। সূচিপত্রতেও কিন্তু আমাদের একটা জিনিস দেখো, লক্ষ্য করো যে আমাদের লম্ববৃত্তাকার চোঙ 8ম চ্যাপ্টার মোটামুটি অনেকটাই আমরা এগিয়ে এসেছি। 140 থেকে 148 পেজ, এই 9টা পেজের মধ্যে সামান্য একটা চ্যাপ্টার, অথচ 20 নাম্বার তোলার একটা ভালো সুযোগ আছে। তাহলে এটাকে একটু মন দিয়ে তোমাদেরকে উপভোগ করতে বলবো, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই আমাদের প্রথম ফর্মুলা যেটা শিখলাম, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, অর্থাৎ এটা 1 নাম্বার ফর্মুলা আমাদের কাছে। অর্থাৎ এই ধরনের পিকচারটাকে যদি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করি, তাহলে সর্বদা যে কোনো পরিমিতি করার সময়, পরিমিতি অঙ্কন করার সময় বা অঙ্ক করার সময় আমরা কিন্তু যখন যে পিকচার বলবে তার পিকচারটা কিন্তু পাশে এঁকে দেখাবো। বেশি সময় লাগবে না, ট্রিক্স এবং টিক্স গুলো দেখে নেবে কিভাবে আঁকতে হয়, তাহলে দেখবে তোমাদের কোনো রকম পরিশ্রম হবে না, তোমাদের প্রতি কনফিডেন্স আরো বাড়বে। তাহলে এটাকে বলবো লম্ববৃত্তাকার চোঙ। তাই বলছি, এই যে একটা পেন স্ট্যান্ড দেখছো, এর আকার চোঙ বা বেলনের মতো, চোঙ বা বেলন। অর্থাৎ বেলনও কিন্তু আমাদের বাড়িতে যে বেলন আছে, অর্থাৎ রুটি যে আমরা বেলি, সেটাও কিন্তু অনেকটা এইরকম চোঙের ধারণা আমাদেরকে, লম্ববৃত্তাকার চোঙের ধারণা দিয়ে থাকে, তাই নয় কি? এখানে যদি আরেকটা লম্বা এ আঁকি আমাদের যেটা হাতল, তাহলে কিন্তু সেটা অনেকটাই আমাদের চোঙের ধারণা, দুদিকে এখানেও বলো এখানেও বলো একটা চোঙের ধারণা দিয়ে থাকে। এই যে এটাকে বেলনা, এই বেলনের থেকেই কিন্তু এটাকে বেলনা হিসাবে নামকরণ করা হয়েছে, বেলন বা চোঙ, ঠিক আছে? তাহলে এটাকে চোঙও বলতে পারি, আবার লম্ববৃত্তাকার চোঙ বলতে পারি, বেলন বলতে পারি। তো বিভিন্ন রকম ভাষা দিয়ে আমাদের জীবন বসে থেকে অঙ্কগুলো করবো, তখন কিন্তু এই ভাষাগুলো আসতে পারে। ওকে, আচ্ছা, 2 নাম্বার কি, যে শুধু চোঙ বলা থাকলে তাকে কিন্তু কোনো সময় যদি বলে যে একটি চোঙের, তাহলে তোমাদের মধ্যে কনফিউশন আসতে পারে, তাহলে কি আমাকে লম্ববৃত্তাকার চোঙ বলেছে না শুধু চোঙ বলেছে? মনে রাখবে, যে কোনো প্রশ্নে চোঙ বলাই মানে হচ্ছে তোমাদের সিলেবাসে একমাত্র কিন্তু লম্ববৃত্তাকার চোঙই আছে, অর্থাৎ সেই ভেবেই তোমরা কিন্তু অঙ্কে এগোতে থাকো। এবার আমরা কিন্তু তোমাদেরকে দেখাবো আমাদের 3টি ফর্মুলা, 1 2 এবং 3, অর্থাৎ আমার কাছে 3 4 5, এই 3টি ফর্মুলার উপর বেস করে আমরা কিন্তু তোমাদের
অঙ্কগুলো এগিয়ে যাব। যেমন আমাদের কাছে যদি বলে এখানে যে বক্রতল, এই যে দেখছো বক্রতল, এটা কিন্তু একটা বক্রতল। দুটো ধার দেখে মনে হতে পারে বোধহয় এটা সমতল, না এটা কিন্তু বক্রতল। আবার এটা দেখে মনে হতে বক্রতল, কিন্তু এর উপরটা কিন্তু সমতল। যে কোনো কৌটার দেখবে ওপর এবং নিচ থাকে সমতল এবং ধারটা পুরো বডিটা থাকে বক্রতল। তাই পুরো বডিটাকে বলা হয়, শুধু বডিটাকে বলা হয় পার্শ্বতল অর্থাৎ বক্রতল। আর তার সঙ্গে যদি বক্রতলের সঙ্গে যদি দুটো ঢাকনা যুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে সমগ্রতল। তাহলে প্রশ্ন বুঝে আমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। অনেক সময় প্রশ্নের মধ্যে বলে দেবে না যে পার্শ্বতল বা সমগ্রতল, আমাদের কিন্তু প্রশ্ন দেখে বুঝে নিতে হবে কোনটা সমগ্রতল কোনটা বক্রতলের ধারণা দিয়েছে। আমাদের অনেক শিক্ষার্থীরাই যেটা ভুল করে, এই দুটোকে সমান দেখে তার মানে এরা সমতল, এইটাকে বেঁকা দেখে মানে বক্রতল। না, একটু ভালোভাবে চিন্তা করো, মাথার উপরটা কিন্তু তুমি অনায়াসে কিন্তু হাত বুলাতে পারবা এবং সেটা কিন্তু সমতল। কি মাথা বলো কি তলা বলো, অর্থাৎ কি ওপর বলো কি নিচ বলো, এটাকে কিন্তু সমতল ধরতে হবে। এবং এই যে ধারটা এটা কিন্তু অ্যাকচুয়ালি বক্রতল, বাঁকা। অ্যাকচুয়ালি কৌটাটা তোমরা ধরে দেখবে সেই পোর্শনটা হবে বাঁকা। ঠিক আছে, তাহলে আমাদের কাছে 1 নাম্বার আমরা তোমাদেরকে একটু বলে দিতে চাই যে আমাদের মেন ফর্মুলা কিন্তু হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল। আর এক কথা এটাকে বলা হয় বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল তার মানে যদি ভুলে দেয় বক্রতল তাহলে আমরা ঘাবড়ে যাবে না। বক্রতল মানে হচ্ছে পার্শ্বতল অর্থাৎ পাশের যে তলটা, আর তাকে যদি যুক্ত করি তাহলে সমগ্রতল। কিভাবে এলো পরে দেখাচ্ছি তোমাদের, বলে দিই। আরেকটা হয় এর ভিতরে কি পরিমাণ বালি কি পরিমাণ জল ধরলো সেটাকে বলে আয়তন বা ঘনফল। এগুলোর বিভিন্ন রকম আমরা নাম পাবো, তাতে যেন ঘাবড়ে না যাই। তার যে ফর্মুলা, তো এই 3টি ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা আমাদের বসে দেখি অঙ্কগুলো প্রবেশ করব এবং এই 3টাকে কাজে লাগিয়ে আমাদের 4 নাম্বার এবং আমাদেরকে এই 5 নাম্বার ফর্মুলা আমরা কিন্তু শিখে থাকবো। এই হচ্ছে আমাদের কাছে 5 নাম্বার ফর্মুলা। তাহলে টোটাল 5টা ফর্মুলা তোমরা যদি জেনে ফেলো তাহলে তোমাদের আমরা প্রত্যেকটা জিনিস বিস্তারিত জানাবো কিভাবে ফর্মুলাগুলো আসছে। তো তার আগে বলি এই 5টা ফর্মুলাই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারের অর্থাৎ 140 থেকে 148 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তাদের এই 5টা ফর্মুলাকে বেস করে আছে। তাহলে আমরা যদি একে একে এবার আমাদের বইয়ের অঙ্কে চলে যাই, সেখান থেকে যদি আমরা আস্তে আস্তে অঙ্কে প্রবেশ করি, যেমন লম্ববৃত্তাকার চোঙের সম্বন্ধে ধারণা তো তোমাদের ক্লিয়ার করলাম। এইবার যেখানে আমরা বলতে চাইছি যে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল অর্থাৎ ধারের তলটার ক্ষেত্রফল কি 2πRh। ঠিক আছে, এবার তোমরা যদি বলো 2πRh টা এলো কি করে, আমরা তোমাদেরকে একটু বোর্ডে আমাদের ফর্মুলা বোর্ডে একটু দেখিয়ে দিতে চাই। এই যদি হয় আমাদের এই হচ্ছে আমাদের ধরে নাও এই হচ্ছে আমাদের ঠিকমতো নিয়ে নিই, এই হচ্ছে আমাদের একটা লম্ববৃত্তাকার চোঙ। এই চোঙের অ্যাকচুয়ালি আমরা একটা পোর্শন পাচ্ছি কি, দেখো এই যে আমাদের তলার দিকটা অর্থাৎ এই পোর্শনটা কিন্তু কি পাচ্ছি বলতে একটা বৃত্ত পাচ্ছি। পিকচারটা দেখে মনে হবে যেন ওভাল অর্থাৎ ইলিপ্টিক্যাল অর্থাৎ যাকে বলে উপবৃত্ত অধিবৃত্ত এই টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা তোমরা যদি তলা থেকে দেখো এটা গোল দেখতে পাবা, উপরটাও গোল। তাহলে এখানে কিন্তু একটা আমরা জিনিস কমন পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কাছে ব্যাসার্ধ, অর্থাৎ এই বৃত্তের একটা কিন্তু ব্যাসার্ধ তাকে আর ধরতে পারি। ঠিক আছে, আর একটা পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে আমাকে পুরো বৃত্তের পরিধি অর্থাৎ বাউন্ডারিটা নিয়ে তার সঙ্গে এই কি পরিমাণ উচ্চতা আছে তার গুণ। তাহলে পুরো এটা যদি আর যদি ওর ব্যাসার্ধ হয় তাহলে এর পরিধি কত 2πr। 2πr এটা তো আমাদের জানাই আছে, 2π পাই মানে এখানে 22 ইন্টু তার সঙ্গে উচ্চতা, তার সঙ্গে ফর্মুলা কি তৈরি হলো 2πr ইন্টু h, তাই জন্য 2πrh ফর্মুলা তৈরি হচ্ছে। ক্ষেত্রফল মানে সর্বদা বর্গ একক হবে, ক্ষেত্রফল মানে বর্গ একক। শুধু আয়তনের ক্ষেত্রে আমরা লিখব ঘন একক, সে ঘন সেন্টিমিটার হোক ঘন মিটার হোক, সেটা অঙ্ক বিশেষে চেঞ্জ হতে পারে। তো 2πr মানে এই ভূমির বৃত্তের পরিধি তার সঙ্গে তার উচ্চতার গুণফল। ঠিক আছে, আবার আমরা যদি এখান থেকে সমগ্রতলের ফর্মুলাটা তৈরি করে নিই, আমরা ফর্মুলাগুলো তৈরি করে আমরা একবারে অঙ্কে চলে যেতে, তাহলে দেখো আমরা কিন্তু সমগ্রতল বলতে আমাদের পার্শ্বতলটা পাচ্ছি প্লাস আমাদের ভূমি এবং এই দুটো তলের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে পার্শ্বতল কত পেলাম 2πRh, এটা তো পেয়ে গেছি। আর দুটো ভূমির ক্ষেত্রফল, আর ভূমিটা তো বৃত্ত
তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম কি কমন যাচ্ছে, 2 পাই আর। তাহলে 2 পাই আর যদি কমন নেই তাহলে এখানে থাকছে এইচ আর এখানে থাকছে আর একটা আর। তাই জন্য এটা সুন্দর করে লেখায় আমরা কি বলি, 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ। আমরা বলে বলে অভ্যস্ত যেটা 2 পাই আর ব্র্যাকেটে এইচ প্লাস আর বলতে পারো বা আর প্লাস এইচ, যা হোক তোমরা যে যার মতো করে বলবে। তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ। কেন এলো সেই কারণটা তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমে পার্শ্বতল, সমগ্রতল মানে কি, আমাদের দুটো ঢাকনা সহ, ওপর এবং নিচ এই ঢাকনা সহ। তাহলে ঢাকনা সহ ঢাকনা ছাড়া, যখন পরীক্ষাতে যদি বলে যে ঢাকনা ছাড়া সমগ্রতলের ক্ষেত্রফল, তখন মনে রাখবে পার্শ্বতলটাই হবে তখন সমগ্রতলের ক্ষেত্রফল। কারণ ঢাকনার যখন হিসাব নেই তখন তাহলে 2 পাই আর স্কয়ার হিসাব থাকবে না, তার মানে 2 পাই আর এসটাই হবে তখন সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নের ভাঁজ বুঝতে হবে এবং প্রত্যেকটা জিনিস মন দিয়ে ফিল করতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো পারবে। ওকে, তাহলে সমগ্রতলটা হয়ে গেল। এবার হচ্ছে আয়তন, এর ভিতরের ক্ষেত্রফল, পুরোটার আয়তন বলতে আমাদের যে একটা বৃত্ত আছে তার পরিধির সঙ্গে যখন উচ্চতা গুণ করেছিলাম তখন পার্শ্বতল হয়েছিল, অর্থাৎ বাইরের দিকের পার্শ্বতল। এবার যদি ক্ষেত্রফল সঙ্গে উচ্চতা গুণ করি, অর্থাৎ পাই আর স্কয়ার ছিল ক্ষেত্রফল, তার সঙ্গে যদি এইচ গুণ করি তাহলে পাই আর স্কয়ার এইচ হবে ওর আয়তন। তখন উত্তর লিখবো এত ঘন একক। আর এগুলো সব হবে বর্গ একক। তাহলে এগুলো তোমরা একটা নির্দিষ্ট জায়গায় এখন নোট করে রাখো এবং ভবিষ্যতে কিন্তু সেটা তোমাদের কাজে লাগাতে হবে। বর্গ একক এটাই একমাত্র আয়তন বা ঘনফল। এই ঘন থেকেই ঘন একক কথাটা এসেছে। অর্থাৎ ঘন একক মানে 3 বার একক গুণ। দেখো আর এইচ এর জন্য তো একটা একক আসবে, আর স্কয়ার মানে আর এর জন্য দুটো, তাহলে দুটো আর একটা তিনটা, তাহলে তিনটা মানে ঘন, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তার মানে সেটাকে সেন্টিমিটার কিউবও লিখতে পারি, সিএম কিউব, অথবা আরেক পাশে আমরা বলি ঘন সেন্টিমিটার। তাহলে প্রশ্ন বুঝে আমরা একক চেঞ্জ করতে হলে একক চেঞ্জ করব, সেটা অঙ্ক বিশেষে প্রতি মুহূর্তে বলতে বলতে আমরা যাবো। তাহলে মেন আমাদের কি তিনটা ফর্মুলা হলো, পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ এক কথায় বলতে গেলে বক্রতলের ক্ষেত্রফল, আরেক কথায় বলতে গেলে ঢাকনা ছাড়া, দুটি ঢাকনা ছাড়া একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তিনটারই কিন্তু একই ভাষা, অর্থাৎ 2 পাই আর এইচ। আর সত্যি বলে যদি ঢাকনা সহ সমগ্রতলের ক্ষেত্রফল তখন হবে 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ বর্গ একক। আর যদি আয়তন বলে একটাই ফর্মুলা, পাই আর স্কয়ার এইচ ঘন একক। এই তিনটি ফর্মুলা জেনে রাখো এবং আমরা আস্তে আস্তে এবার অঙ্কে প্রবেশ করতে চাই। এবং সেখান থেকে দেখো আমরা এখানে কিন্তু এই জিনিসটা পেয়ে গেলাম যে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কত, 2 পাই আর এইচ, এবং সেই 2 পাই আর এইচ থেকে কিছু আমরা এখন অঙ্ক করব আস্তে আস্তে। এবং এখান থেকে আরেকটা ফর্মুলা যে পাচ্ছি যেটা আছে সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল এটা রেডি করা নেই, আমাদের রেডি হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ, আর ঘনফলটা পরে পাবো। তো যা হোক আমাদের এই দুটোকে নিয়ে আমরা আস্তে আস্তে 1 থেকে আপ টু 4 5 6 পর্যন্ত করে নিই, তারপরে আমরা আবার ঘনফলের ফর্মুলা পাবো, একটি চোঙের আয়তন বা ঘনফল তার ফর্মুলা পাবো, বা আমরা পেয়ে গেছি অলরেডি। দিয়ে আমরা কিন্তু বাকি 8 9 থেকে শুরু করে আর যতগুলো তার ভিতরে আবার দুটো ফর্মুলা আসবে, তো দুটো ফর্মুলা তোমাদেরকে আমরা বুঝিয়ে দেবো। তবে ওই মেন এই তিনটি ফর্মুলা থেকে কিন্তু সমস্ত ফর্মুলা তৈরি করা যাবে। তো আমাদের টোটাল অঙ্ক বইয়ে দেওয়া প্লাস নিজে করি টোটাল 17টা অঙ্ক। তো 17টা অঙ্ক আমরা ধীরে সুস্থে উদাহরণগুলো যদি বুঝে নিতে পারি তাহলে কষে দেখি অঙ্কগুলো আমাদের কাছে জলভাত হয়ে যাবে। তাহলে আমরা চলি এবার একটা করে অঙ্ক শুরু করি। দেখো প্রয়োগ নাম্বার 1 কি বলছে, এই হচ্ছে প্রয়োগ 1। একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য। দেখো আমি আগেই বলছি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই একটা পিকচার আঁকবো, পিকচার না আঁকলে সঠিক কনসেপ্ট ক্লিয়ার হয় না। তাই এটাকে চোঙের পরিণতি করার পর আমরা যা যা বলছি একটু পিকচারের সঙ্গে বোঝাতে চাই, তাহলে একদম সারা জীবনের জন্য মাথায় তোমাদের এটা ঢুকে যাবে। বলছে দেখো যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12, ব্যাস মানে এই হচ্ছে ভূমির ব্যাস। তার মানে এখান থেকে আমরা কি করব, ব্যাসার্ধ করার চেষ্টা করব, কারণ আমাদের তো আর লাগে মানে ব্যাসার্ধ, তার মানে অর্ধেক হচ্ছে 6। আর উচ্চতা বলে দিয়েছে 21। বলছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ তৈরি করার পর পার্শ্বতলের ফর্মুলা কি, 2 পাই আর, আর তো 6 সেন্টিমিটার ইন্টু এইচ হচ্ছে এত। দেখো এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তার মানে যখন ক্ষেত্রফল বার করবো লিখবো বর্গ সেমি। তারপর কাটাকাটি করে পায়ের মান বসিয়ে এটা গুণ করে 3 7 21 গুণ করে 22 2 44 কে গুণ করে 3 6 18 যখন করবো আমরা অ্যান্সার পেয়ে যাবো 4 32
তিন আবার 4 32 33 34 35 ইন্টু 44, ঠিক আছে? তাহলে 2 9 7 792 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা এক ধরনের গেল। আবার 2 নাম্বারটা একটু চালাকি করে দিয়েছে, দেখো ভূমির পরিধি দিয়েছে, তাহলে পরিধি থেকে নিশ্চয়ই আমি আর পেয়ে যাবো। ভূমি যেহেতু চোঙের ভূমি সর্বদা বৃত্ত হয়, উচ্চতা বলে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এখানে যে চালাকিটা কাজ করেছে এটাকে আমরা ধরে ফেলেছি, এবং ধরে আমরা কিন্তু এখানে তোমাদের 2 নাম্বার পয়েন্টটা দেখিয়ে দেবো। ওকে, তাহলে আমরা প্রথমে লিখলাম 2 নাম্বার প্রয়োগ। বলছে কি চোঙ, চোঙের এই হচ্ছে চোঙের প্রতিটা অঙ্কে আমরা কিন্তু সময় গেলেও আমরা কিন্তু ছোট